আপনাদের স্বাগত জানাই। আমি কোনো নতুন বাংলাদেশ চাই না, আমি আমার বাংলাদেশ চাই, আমাদের বাংলাদেশ চাই। যে বাংলাদেশের স্বপ্ন 1971-এর আগে যুদ্ধের সময় কিংবা তার আগে স্বাধীনতা সংগ্রামের সময় এই ভূখণ্ডের মানুষ দেখেছিল, সেই বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন কিছু শুনলেই আমার এর সাথে শাসনামলের কথা মনে পড়ে। তখন আমি ছাত্র আন্দোলনেরও একজন কর্মী। এর সাথে নতুন বাংলা ছাত্র সমাজের কথা মনে পড়ে। অনেক নির্যাতিত, অত্যাচারিত হয়েছে ওই নতুন বাংলা ছাত্র সমাজ দ্বারা। আমি 71-এর পূর্বের যে আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের, সেই বাংলাদেশ চাই। আমি 90-এর আগে সংগ্রামে যে বাংলাদেশ ছাত্র জনতার আকাঙ্ক্ষার মধ্যে ছিল, সেই বাংলাদেশ চাই। আমি 24-এর জুলাই আগস্ট কিংবা তারও আগে 15 বছরে আন্দোলন সংগ্রামে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, যে উদার গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই বাংলাদেশ চাই। 71-এর পরে যে বয়ান অনেকে হাজির করেছেন, ইতিহাস যেভাবে যে যার মতো করে রচনা করেছেন, সেই ইতিহাস আমি সমর্থন করি না, সেই চাওয়া আমি সমর্থন করি না। 90-এর পরে যেভাবে সেই আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে ছাত্র জনতার রক্তদান, জাফর, জয়নাল, সেলিম, দেলওয়ার, দীপালি সাহা, তাদের রক্তদানকে ভুলে যে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা হয়েছে, আমি সেই বাংলাদেশ চাই না। এমনকি 2007-এর প্রথম দিককার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে ছটি ঘোড়ার বিনিময়ে যে বাংলাদেশ নির্মাণের চেষ্টা হয়েছিল, আমি সেই বাংলাদেশও চাই না। 24-এর 8 আগস্টের পরে যে নতুন নতুন বয়ান হাজির করা হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে এগুলোই ছিল স্বপ্ন, যেগুলোকে বলা হচ্ছে এই বাংলাদেশ আমাদের দরকার, এই নতুন স্বাধীনতা, একটা বিপ্লব, নতুন পতাকা, নতুন জাতীয় সঙ্গীত, আমি চাই না। কারণ যেদিকে আমাদেরকে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, যেভাবে আমাদেরকে নিপীড়ন, নির্যাতন বিগত দিনগুলোতে করা হয়েছে, এগুলো সহ্য করবার মতো নয়। যে লুটপাটের রাজনীতি, যে লুটপাটের রাজত্ব, আগেও ঘুষ ছিল, দুর্নীতি ছিল, 8ই আগস্টের পরে পরিস্থিতি বদলাচ্ছে, সেটা কেউ এখন বলছেন না। ভয়ের মধ্যে কুঁকড়ে থাকতাম আমরা, সাহস করে খুব বেশি কথা বলতাম না, সবাই বলতাম না, কেউ হয়তো বলতেন খুব কম। বন্ধুদের দলের সামনে আবু সাইদের আগে কেউ সাহস করে দাঁড়ায়নি। 71-এর স্বাধীন হওয়ার পর থেকেই এই ভয় আমাদের কুঁকড়ে খেয়েছে। কখনো রক্ষী বাহিনীর ভয়, কখনো লাল বাহিনীর ভয়, কখনো গণবাহিনীর ভয়, কখনো নানান অপারেশন, নানান নামে নানা ধরনের কালো কানুন, কালো আইন আমাদেরকে দমিয়ে রেখেছে। যার যা প্রাপ্য সম্মান, আমি সেটা দেবার পক্ষে, অতিরিক্ত নয়, কম নয়। শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে, ইতিহাস ভাঙা হয়েছে, কিন্তু ইতিহাস মুছে ফেলা কি সম্ভব? কেউ মানুন কিংবা না মানুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ইতিহাসের প্রধানতম পুরুষ শেখ মুজিবুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন কি ছিলেন না, পাকিস্তানের কারাগারে ছিলেন কি ছিলেন না, আত্মসমর্পণ করলেন না, গ্রেপ্তার হয়েছেন, এই বিতর্কের না গিয়েও বলা যায় তার নামই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাকে নেতা মেনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অবশ্যই 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত শেখ মুজিব আর তারপরে শেখ মুজিবের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কিন্তু কোনো অবস্থাতেই শেখ মুজিব বাকশাল করেছেন, একদলীয় শাসন করেছেন, 4টি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছেন, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করেছেন, মেরে ফেলেছেন, সিরাজ শিকদার হত্যা হয়েছে, লাল বাহিনীকে দাবড়ায় রাখবার কথা বলা হয়েছে, আমাদের ইন্ডিজিনিয়াস কমিউনিটি তাদেরকে বাঙালি হয়ে যেতে বলা হয়েছে, সবই করেছেন। তারপরেও গোটা ইতিহাস আমি যখন তার বিশ্লেষণ করি, তার জীবনী যখন বিশ্লেষণ করি, তার দেশপ্রেম নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নেই। আমি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বলি, এবং তিনি সেটা ডিজার্ভ করেন। যেমন আমি মনে করি জিয়াউর রহমান হচ্ছে আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি। আধুনিক বাংলাদেশ যেটা আমরা দেখি, যত আধুনিকতা দেখি, যত সাফল্য দেখি, তার রূপকার জিয়াউর রহমান। জিয়ারও সমালোচনা আছে, তার কিছু কিছু ক্ষেত্রে ব্রুটালিটি নিয়ে প্রশ্ন আছে অনেকের কাছে, কিন্তু তারপরও এটা মানতে হবে, বাংলাদেশের একটা শক্ত ভিত, আধুনিক ভিত তার পেয়ে দিয়ে গেছেন জিয়াউর রহমান। এরপরের শাসকদের দেশপ্রেম নিয়েও খুব প্রশ্ন তুলবার সুযোগ নেই। তবে শেখ হাসিনা যা করেছেন, তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। মেন্টালি তিনি কতটা স্ট্যাবল, সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে, এবং যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। 15 বছরের লুটপাট, দুঃশাসন একেবারেই গ্রহণযোগ্য নয়। মানুষ তাকে বারবার সুযোগ দিয়েছে। একবার জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি 96-এ ক্ষমতায় এসেছিলেন। 2008-এ যদিও সেই নির্বাচন অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ, তাকে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, আমি ধরে নিচ্ছি, কিন্তু তারপর থেকে মানুষের অধিকার কি, ভোটের অধিকার, মানবাধিকার, একবারের জন্য তিনি বিবেচনা নেননি। লুটপাট, দেশের টাকা বাইরে পাঠিয়ে দেওয়া, প্রতিষ্ঠানগুলোর ভ্যালুজগুলো ধ্বংস করে দেওয়া, এবং এখনও তার উচ্চবাচ্য সেটা এক ধরনের সাইকোপ্যাথের লক্ষণ। তিনি যেন এই জাতির প্রতি, এই দেশের প্রতি প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, এবং তার চারপাশের একটা বড় গোষ্ঠী। আমি পুরো আওয়ামী লীগকে নিশ্চয়ই যারা সমর্থন করেছেন তাদেরও দায় ছিল, তারা কেন কথা বলেননি, ন্যায়সঙ্গত কথা বলবার সুযোগ ছিল কিনা, সেগুলো বলবার পরে কথা বলতে হবে।
আওয়ামী লীগের নিঃসন্দেহে বাংলাদেশে অনেক সমর্থক রয়েছেন, নিরীহ সমর্থক রয়েছেন, যারা শুধুমাত্র ভালোবাসেন আওয়ামী লীগকে সমর্থন করেন। তাদের প্রতি আমরা কোনো অবিচার করতে পারি না। একজনের অপরাধের জন্য, বাবার অপরাধের জন্য আমি সন্তানের বিচার করতে পারি না। একজনের অপরাধের জন্য একটা পরিবারকে আমি ঝুঁকিতে ফেলতে পারি না। কাজে যা কিছু করা হচ্ছে সেটা অন্যায় এবং সেটা বিপজ্জনক। যারা করছে তাদের জন্য বিপজ্জনক, কারণ এই হিংসা প্রতিহিংসা একটা পিত্তচক্রের মতো বারবার করে ফিরে আসে। আমি যেমন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না, একই সঙ্গে ওই ফ্যাসিস্টকে প্রতিরোধ করবার কথা বলে নতুন ফ্যাসিজম জন্ম নিক সেটাও চাই না। কিন্তু ফ্যাসিজমের প্রতিধ্বনি, সেই কণ্ঠস্বর আমরা এখন দেখতে পাই এবং শুনতে পাই। আওয়ামী লীগ তার অপরাধের জন্য ক্ষমা চাইছে না বলে আমরা বলতে পারি, তার ক্ষমা চাওয়া উচিত, তার অনুশোচনা করা উচিত, সেটা আমরা দেখতে পাই না। এবং দেখতে পাই না বলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো পর্যন্ত অন্ধকার। একইভাবে 1971 সালে যারা আমাদের বিরোধিতা করেছে, পাকিস্তানি সেনাদের যারা সহযোগিতা করেছে, সেই রাজনৈতিক শক্তি এখনও সক্রিয়। তাদেরও তাদের সেই ভুলের জন্য, সবাই সেই সময় জন্ম হয়নি, তাদেরও সেই ভুল স্বীকার করতে হবে এবং সেই দায় থেকে তাদের মুক্ত হতে হবে। যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হয় আমরা সমর্থন করেছি, অপরাধের বিচার হওয়া জরুরি। কিন্তু যে প্রক্রিয়ায় বিচার হয়েছে, অন্তত আমার কথা আমি বলতে পারি, আমি সেই প্রক্রিয়ার অনেক সমালোচনা করেছি। যারা সমালোচনা করেছেন তাদের স্পেস দিয়েছি। যখন গণজাগরণ মঞ্চ থেকে ঘৃণা ছড়ানো হয়, ফাঁসি চাই একটা বর্বরতার আওয়াজ তোলা হয়, সেই গণজাগরণ মঞ্চের কট্টর সমালোচক ছিলাম আমি। এবং যে কারণে আমাকে রাজাকার বলা হতো। যেহেতু আমার গভীর রাতে আমার অনুষ্ঠান হয়, আমাকে মধ্যরাতে রাজাকার আখ্যায়িত করা হতো। কিন্তু সত্যকে সত্য বলা উচিত, না একে নাই বলা উচিত। এবং আজকে যেভাবে দেশ চলছে, যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন, যারা মুখপাত্র হিসেবে কাজ করছেন, কিংবা যারা মাঝামাঝি থেকে এই প্রক্রিয়ার সঙ্গে সরকারি যন্ত্র ব্যবহার করছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন, তারা ভুল করছেন, অন্যায় করছেন এবং এর জন্য একদিন তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। যে রাজনীতির সঙ্গে জনগণ থাকে না, যে রাজনীতিতে জনসমর্থন থাকে না, যে রাজনীতি গণতান্ত্রিক আচরণকে অ্যালাউ করে না, যে রাজনীতির মধ্যে পরম সহিষ্ণুতা নেই, আপনার পছন্দ না হলেই আপনি তার উপরে নম্র ভাষায় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, সেই রাজনীতি কোনোদিন টেকসই হয় না। সব মিলিয়ে একটাই আমার কথা, শেখ হাসিনা জাতীয় কেউ বাংলাদেশে আর পুনরায় ক্ষমতায় আসুক, আমরা সেটা চাই না। বাংলাদেশের জনগণ সেটা অ্যালাউ করবে না। একইভাবে ওই ধরনের কেউ নতুন বয়ান নিয়ে হাজির হবেন সমাজের রাজনীতিতে, বাংলাদেশের মানুষ সেটাও অ্যালাউ করবে না। একটাই সমাধান, যত দ্রুত সম্ভব নির্বাচনে যাওয়া এবং জনগণকে ডিসাইড করতে দেওয়া। জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতায় আসবে। লেট পিপল ডিসাইড। ইলেকশন যদি ম্যানিপুলেট করবার চেষ্টা করেন, প্রভাবিত করবার চেষ্টা করেন, ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করেন, লাভ হবে না। গোটা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে বাংলাদেশে এখনও কথা বলতে পারুক কিংবা না পারুক, সাহস থাকুক না কিংবা না থাকুক, কোটি জনতা যে কোনো সময় জেগে উঠতে পারে, যে কোনো সময় জেগে উঠবে। শেখ হাসিনার 15 বছরের মানুষ জাগেনি, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, দীর্ঘশ্বাস ছিল। সুযোগ যখন পেয়েছে, একদিন আবু সাইদ যখন বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছেন, কোটি জনতা রাজপথে নেমে এসছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।